তনুকা দাশগুপ্ত। আমি গাইনোকোলজিস্ট উইথ স্পেশালিটি ইন ল্যাপ্রোস্কোপি। আমাদের প্রফেশনের সূত্রে আমাদের দৈনন্দিন অনেক ঘটনার সম্মুখীন হতে হয়, অনেক ধরনের মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়, তাদের থেকে আমরা শিখি। আমাদের পুঁথিগত বিদ্যা ছাড়াও যে প্র্যাকটিক্যালি দৈনন্দিন জীবনে কত রকম সংঘর্ষের সম্মুখীন হতে হয়, তার মধ্যে একটি ঘটনাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর ছোটোবেলায় আমার দিদা বলতেন, বিশ্বাসে মিলায় হরি, তর্কে বহুদূর। এখন এই চ্যাট জিপিটি, গুগল সার্চ, ইউটিউব এসবের জন্য আমরা অনেক ভালো ভালো ইনফরমেশন পাই, কিন্তু এই ইনফরমেশনের সমুদ্রের মধ্যে কোনটাকে চুজ করব আর কোনটাকে চুজ করব না, সেই ক্ল্যারিটি বা সেই বুদ্ধি থাকা খুব ডিফিকাল্ট। আমি একজন পেশেন্টের একটি ঘটনার সম্মুখীন হলাম, যেটা আমার মনে হলো সবাইকে আমি বলি। এই সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো কেউ শুনে যদি এর বুঝতে পারেন যে কী সিচুয়েশনের কথা বলছি, তাহলেই হয়তো বুঝবেন যে হয়তো আমরাও বিভিন্ন জায়গায় এভাবে সিচুয়েশন ফেস করেছি। একটি ইয়াং কাপল, পেশেন্টের বয়স 27-28, হাজব্যান্ডের বয়স 31-32, তারা আমাকে প্রথম থেকে দেখাচ্ছেন। প্রেগনেন্সি হয়েছে, খুব ভালো কথা, স্পন্টেনিয়াস প্রেগনেন্সি। হঠাৎ তার এই 22 অ্যানোমালি স্ক্যান হয়ে গেছে। সোফার শি ওয়াজ ডুইং ভেরি গুড, কোনো কমপ্লিকেশন ছিল না, ইয়াং মেয়ে। যেটুকু প্রোটোকল ওয়াইজ ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন করার কথা সমস্ত কিছু করা হয়েছে। হঠাৎ করে মেয়েটি একদিন ফোন করে আমাকে বলছে, ম্যাডাম আমার না খুব মাথা ঘুরছে, শরীর খারাপ লাগছে, আমার শরীরটা ভালো লাগছে না। তো অ্যাজ ইউজুয়াল আমি কি ওষুধ খাবো? আমরা সবসময় বলে থাকি যে ফোনে আমরা কাউকে দেখতে পাই না, সুতরাং তার কি সিচুয়েশন হচ্ছে বোঝা সম্ভব নয়। তো অ্যাজ ইউজুয়াল আমি তাকে বললাম যে বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না ফোনে, তুমি প্লিজ এমার্জেন্সিতে এসো হসপিটালে, যে হসপিটালে বা যে ক্লিনিকে তোমায় আমি দেখিয়েছি। তো অ্যাটলিস্ট থ্যাঙ্ক গড তার হাজব্যান্ড সেটা বুঝলো, তাকে নিয়ে আসলো। এবার আমি কাজ করছি, আমাকে এমার্জেন্সি মেডিকেল অফিসে ফোন করে বললেন যে ম্যাডাম, যে পেশেন্ট এসেছিলেন তাকে আমরা প্রাথমিক যে চিকিৎসা আছে সেগুলো করেছি, কিন্তু ওনার তো একটা কমপ্লেন হচ্ছে, ওনার পালস রেট ড্রপ করছে, ব্লাড প্রেশার ভালো আছে, আমরা একটা ইসিজি করিয়েছি এবং ইসিজিটা আমরা সঙ্গে সঙ্গে কার্ডিওলজিস্টকেও দেখিয়েছি। সারপ্রাইজিংলি আমরা দেখছি যে ওনার রিদম ডিফেক্ট আছে, মানে ওনার হার্টে একটা কন্ডাকশন ডিফেক্ট বা সিগন্যাল সিস্টেমের সমস্যা আছে, তাকে এভি ব্লক বলে। সম্ভবতভাবেই আমার কাছেও সেটা একটা বেশ শকিং নিউজ। তো আমার কার্ডিয়াক কোনো ইস্যুস থাকলে আমরা কিন্তু সেটাকে একদম ভয়ঙ্করভাবে প্রায়োরিটি দিই, এবং আমি সঙ্গে সঙ্গে বললাম যে তাহলে আমি হাজব্যান্ডের সঙ্গে আমাকে ফোনে দাও, আমি কথা বলি, কারণ আমি তো এখন অপারেশন করছি। আমি হাজব্যান্ডকে বোঝালাম, দেখো কার্ডিওলজিক্যাল ইভ্যালুয়েশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, একটা মাল্টি ডিসিপ্লিনারি সেট আপে কিন্তু তোমাকে নিয়ে আসা উচিত, তাতে পেশেন্ট সেফ থাকবে। শুধু গাইনোকোলজিক্যাল বা শুধু গাইনোকোলজিস্ট থাকলে হবে না। উনি বুঝলেন, উনি মোটামুটি একটা মাল্টিডিসিপ্লিনারি সেট আপে যেখানে আমি কাজ করি সেখানে উনি আনলেন এবং পেশেন্টকে ভর্তি করা হলো। এবং এই ধরনের পেশেন্টকে কিন্তু সব সময় মনিটর্ড বেডে, যেখানে 24/7 ইসিজি অ্যাভেলেবল, সেই ধরনের বেডেই দিতে হবে, আইসিইউ, এইচডিইউ, এবং যেখানে ডক্টরস মানে কনস্ট্যান্ট একজন এফিশিয়েন্ট ডক্টরের প্রেজেন্স দরকার। তো পেশেন্ট আইসিইউতে ভর্তি হয়, স্বভাবতভাবে তখন তাকে হচ্ছে কস্ট ইস্যুস চলে আসে, কস্টের ব্যাপারটা চলে আসে। অনেকেই এখানে মনে করেন যে আইসিইউতে ভর্তি মানেই হচ্ছে অনেক টাকার ব্যাপার, ডেফিনেটলি হতে পারে, কিন্তু আমাদের অ্যাজ আ ডাক্তার যখনই কোনো পেশেন্ট ডিসিপ্লিনারি সেট আপে আসছে উইথ কার্ডিওলজিক্যাল ইস্যুস, আমাদের কিন্তু পেশেন্টের সেফটি আগে দেখতে হবে। ইন দ্যাট কেস আমাদের কোনো রকমভাবে পয়সার চিন্তা করলে তো হবে না, দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্যি। তো আমাকে তাকে বলতেই হলো আইসিইউতে। ওনারা বললেন, কেন আইসিইউ, কেন আপনারা এখানেই দেখুন না ওয়ার্ডে? আমরা সম্ভবই নয়, কেন কি ওয়ার্ডে 24/7 কার্ডিওলজিক্যাল মনিটরিং করার জন্য এই টায়ার সিস্টেম তৈরি হয়নি। যেটার জন্য নয় সেখানে জোর করলেও হবে না। যাই হোক, আইসিইউতে ভর্তি হলো। আমাদের যে সিনিয়র কার্ডিওলজিস্ট আছে তিনি এলেন এবং তিনি পরিষ্কার দেখলেন যে তার একটা কমপ্লিট হার্ট ব্লক হচ্ছে। এবার যখন এই ধরনের ইনফরমেশন, উনি কিন্তু অন্য হসপিটালে যেখানে এমার্জেন্সিতে গেছিলেন তিনি কিন্তু ওখান থেকেই জানতে পেরেছিলেন একটা হার্ট ব্লকের সিস্টেম প্রবলেম হচ্ছে, তিনি কিন্তু আবার এখানে এসে সেম শুনলেন। ওনার চোখে কীরকম একটা অবিশ্বাস জন্মালো। সেই অবিশ্বাসটা দেখে আমি একটু আশাহত হলেও আমি নিজেকে বেশ প্র্যাকটিক্যালি ডিল করলাম যে আমাকে বিশ্বাস করবে ধরে নেওয়ার তো কোনো কারণ নেই। তো সুতরাং আমি আমার তরফ থেকে 100% অনেস্ট থাকলেও আমাকে ডিল করতেই হবে
আশেপাশের অবিশ্বাসের সঙ্গে। সেই চোখে অসংখ্য কোয়েশ্চেন, পয়সার জন্য হচ্ছে না তো, এই ধরনের সেই কোয়েশ্চেন মুখে না আসলেও সেই চোখের ভাষা বোঝার ক্ষমতা আমাদের সকলেরই আছে। আমি বললাম, দেখো, তোমার যখন যেটা মনে হবে আমাকে বলতে পারো, আমরা কোনোভাবেই জোর করে এখানে কিছু করব না, কিন্তু যেটা প্রোটোকল সেটা আমাদের করতেই হবে, কারণ সেফটি ইজ দ্য বিগেস্ট ইস্যু। আমার সামনে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে না, কার্ডিওলজিস্ট যা যা বলবে আমাদের সেটা করতে হবে, এবং কার্ডিওলজিস্ট সঠিক প্রোটোকলে করবে, যার জন্য আমরা সঠিক মাপের প্রপার এফিশিয়েন্ট কার্ডিওলজিস্টের আন্ডারই আমি তোমাকে রেখেছি। এবং এবং 24 ঘন্টার মধ্যে পেশেন্টের সিমটম আস্তে আস্তে কিন্তু ভালো হয়ে গেল। বাট কার্ডিওলজিস্টস ওয়ার কনসার্নড ইট ওয়াজ নট আ প্রেগনেন্সি ইনডিউসড কন্ডিশন। এই মেয়েটির হয়তো আগে থেকেই কনজেনিটালি এই ইস্যুস ছিল, যেটা কোনো কারণে ধরা পড়েনি, কোনোদিন কোনো সিমটম হয়নি, সেই জন্য ইসিজি হয়নি। প্রেগনেন্সিতেও কিন্তু আমরা ইসিজি সবার করাই না। যাদের প্যালপিটেশন, বুক ধরফর করছে, মাথা ঘুরছে, চোখের সামনে ব্ল্যাক আউট হচ্ছে, চেস্ট পেন হচ্ছে, এই ধরনের কোনো সিমটম থাকলেই ইসিজি করা হয়। ওজন বেশি, হাইপার টেনশন, ডায়াবেটিস, এরকম হাই রিস্ক মাদারদেরই করা হয়। যে 23 বছর, 27 বছর, তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি নেই, কোনো সিমটম নেই, তাকে ইসিজি করা হয় না, সারা পৃথিবীতেই করা হয় না। দ্যাটস আ প্রোটোকল। এই যে সবাই বলে যে আননেসেসারি টেস্ট, এই আননেসেসারি টেস্ট যাতে না হয় তার জন্যই একটা এভিডেন্স বেসড, রিসার্চ বেসড প্রোটোকল আমরা সকলেই স্ট্যান্ডার্ড জায়গায় ফলো করি। তো ইন দ্যাট কেস পেশেন্ট যখন 24 ঘন্টার পরে ভালো হয়ে যায়, তখন পেশেন্ট বলতে থাকে, ম্যাডাম আপনি কেন আমাকে আইসিইউতে রেখেছেন? আমি বললাম, আইসিইউতে রাখার পেছনে তুমি নও, তোমার এই হার্ট কন্ডিশনেরকে মনিটরিংয়ের দরকার আছে। এবং ডাক্তাররা দুজন কার্ডিওলজিস্ট মিলে তোমাকে দেখে যেটা ওনারা দেখছেন যে বারংবার সব কটা লিডে কমপ্লিট হার্ট ব্লক আসছে, এখানে পেসিংয়ের প্রয়োজনীয়তা আছে, পেসমেকারের। এটি শোনার সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা আরও বেশি উত্তেজনা এবং ঘাবড়ে গেল, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের সঙ্গে ওনারা কন্ট্যাক্ট করতে শুরু করলেন। তাতেও কোনো অসুবিধা নেই, এটা পেশেন্টের রাইট। আচ্ছা, কিন্তু আমরা একটা মেডিকেল বোর্ড বসালাম, উইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর আস। কারণ আমরা যেটা ভাবছি, কার্ডিওলজিস্টরা যেটা ভাবছে, গাইনোকোলজিস্টরা যেটা ভাবছে, একই টেবিলে বসে পেশেন্টের সেটা জানা উচিত। কারণ বারংবার বিভিন্ন ডাক্তারের সঙ্গে সেপারেটলি যখন কথা বলা হচ্ছে, পেশেন্টকে কিন্তু ইনারাই দেখছেন, ইনারাই বুঝতে পারছেন। আর এটা প্রোটোকল ইজ সেম। আমাদের বুঝতে হবে, আমাদের ডাক্তারিতে চিকিৎসার বিভিন্ন অপশনস কিন্তু খুব কম, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অপশন ফিক্সড, এটাই সেফেস্ট অপশন। ইন দ্যাট কেস পেশেন্টকে আমি বললাম যে এই যে অবিশ্বাস তোমাদের মনে জন্মেছে, তার তো কোনো চিকিৎসা হয় না। এর চিকিৎসা কার্ডিওলজিস্টদের মতে পেসমেকার, আর পেসমেকার করলে লো রেডিয়েশন এফেক্ট থাকবেই। সব কিছুর সম্ভাবনাকে নিয়েই কিন্তু আমাদের এই ট্রিটমেন্টকে এগিয়ে যেতে হবে। আর যদি মনে হয় সেটা তোমরা করাবে না, তোমরা যে কোনো সময় ডিসচার্জ এগেনস্ট রিস্ক বন্ড বা ডিওআরবি করতে পারো। কারণ পেশেন্ট আমাদের সামনে থেকে থেকে খারাপ হয়ে গেলে আমাদের একটা দায়িত্ব থাকে, যেটা আমরা কোনোদিনই ইগনোর করতে পারি না। আর তোমাদের ডিসিশনকে রেসপেক্ট করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো পেশেন্ট ডিওআরবি করে, ডিসচার্জ এগেনস্ট রিস্ক বন্ড। তার মানে এই গল্পটার শেষে শুধু একটাই কথা বলবো, যে ওনারা যেখানেই যা, পেশেন্ট যেন ভালো থাকে, সেটাই আমার উদ্দেশ্য। এই বুক ভরা অবিশ্বাস নিয়ে চিকিৎসা করা খুব ডিফিকাল্ট। হয়তো আগামী দিনে আরও বুক ভরা অবিশ্বাস আমরা পেতে চলেছি। বিশ্বাস করুন, ডাক্তারকে বিশ্বাস করলে কোনো দিন খাটো হবেন না। হোমওয়ার্ক করুন, পড়াশোনা করুন, বোঝার চেষ্টা করুন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার।